মৃত্যুফাঁদ। ১ম কথা হচ্ছে যে বইটা ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আম কেন এগুলো তো আস্তে, আস্তে বলবই। এখানেও মোটামুটি মাসুদ রানার কোনো সুপার হিউম্যান কোনো ট্রোপস আমরা দেখি নাই। যেখানে সুপার হিউম্যান বা পুরা পৃথিবীকে দুনিয়া ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে বা ব্রিটেন, আমেরিকায় অনেক বড়, বড় অ্যাসাইনমেন্ট, বড়, বড় এই সেই একদম ছিঁড়ে, ছিঁড়ে আঁটি বাঁধতে হবে এরকমও কিছু নাই। আমেরিকার প্রেসিডেন্টের সাথে কোনো কিছু নাই। কেজিবি-টেজিবিও নাই। সেই কোল্ড ওয়ারের সময় যে স্পাই যে থ্রিলারগুলা ছিল, ওই ধরনের কিছু নাই। বইটার প্রকাশকাল হচ্ছে ১৯৯৯ ১৯৯৯ সাল। আর প্রচ্ছদ পরিকল্পনা হচ্ছে আলী আজিজ। প্রচ্ছদটা থাম্বনেইলে থাকবে। ৩ টা পেপার ৩ টা ছবিকে আলাদা, আলাদা করে কেটে প্রচ্ছদটা বানানো হয়েছে। প্রচ্ছদটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আ এই তো গেল একটা। কাহিনী যেটা হচ্ছে যে এবং এখানে মাসুদ রানা হচ্ছে ডিটেকটিভ। ডিটেকটিভ এবং মাসুদ রানা শুধু ডিটেকটিভ না, মানে মাসুদ রানা ছুটি কাটাচ্ছে, ছুটি কাটাইতে গিয়ে এক জায়গায় হচ্ছে একটা বিপদে ফেঁসে গেছে। এই টাইপের প্লট আমার খুবই পছন্দ এবং এখানে প্রচুর মাথা খেলানোর জায়গা ছিল, ক্রাইম ছিল, হালকা মারামারিও ছিল এবং মানে মারামারি বলতে একদম চোখ ধাঁধানো অ্যাকশন সেরকম কিছু না। সেটারও একটা আলাদা আবেদন আছে। কিন্তু সেটাও না। তাহলে এক্ষেত্রে তাহলে আসলে কি? আচ্ছা, জিনিস যেটা হচ্ছে যে মাসুদ রানা হাইওয়ে ধরে হাঁটতেছে, এখানে সেখানে যাচ্ছে এই করে। আর হচ্ছে পথে হিপিদের অনেক অত্যাচার চলছে। এরকম একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে দিয়ে যেতে, যেতে ও একটা খাবারের হোটেলে গেল, একটা হোটেলে। সেখানে হয়তো সে থাকবে, একটু রেস্ট নিবে, খাওয়া-দাওয়া করবে। ওইখানে হিপিদের একটা গ্যাং আসলো। গ্যাং এবং হিপিরা হচ্ছে পুরা তখন আনকন্ট্রোলেবল অবস্থায়। ওরা এসে হচ্ছে ওই হোটেলটাতে, যে হোটেলটাতে রানা গেছে, সেখানে হচ্ছে ওরা একটা ম্যাসাকার চালাবে, ভাঙচুর করবে, এই সেই ঝামেলা করবে, হৈ হট্টগোল করবে। কিন্তু সেটা আসলে হয় নাই। মাসুদ রানা হচ্ছে ওদের যে মেইন লিডার, ওকে একটা মানে কঠিন মাইর দিছে। কঠিন মাইর দেওয়ার কারণে মোটামুটি সব ঠান্ডা। আরো কয়েকজনকে একটু মানে কড়া দৃষ্টিতে তাকিয়েছে। কড়া দৃষ্টিতে তাকানোর কারণে, আগুন চোখে তাকানোর কারণে পরে ওরা সবাই ভয় পেয়ে ভাগছে। তখন ওইখানে এই ঘটনাটা যখন ঘটছে, মানে মাসুদ রানা যখন প্যাদানি দিতেছিল হিপিদেরকে, তখন ওখানে একটা ছেলে ছিল যে হচ্ছে পুরা ব্যাপারটা দেখছে। একটা গিটার নিয়ে চলাফেরা করে ছেলেটা। ছেলেটার নাম হচ্ছে রিকি। তো রিকি একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু নার্ভাস সবকিছু নিয়ে। আ কিন্তু সামহাউ মাসুদ রানারও ছেলেটাকে চোখে পড়ে। আবার রিকির তো চোখে পড়বেই মাসুদ রানাকে। কারণ সে মাসুদ রানাকে সরাসরি অ্যাকশনে যাইতে দেখছে। সো এরপর কি হলো? আরো কয়েকদিন স্টে করতেছিল মাসুদ রানা আর রিকি ২ জনই। এবং তখন হচ্ছে সেটা করতে গিয়ে ওর রিকির সাথে আস্তে, আস্তে কথা হয় এবং মানে রিকির যে জীবন বৃত্তান্ত, সেটাও মানে পুরো জেনে ফেলে। তো রিকি হচ্ছে অনাথ এবং অনেকটাই অসহায় বলা যায়। এখন তার সৎ বাবা আছে। ওর বাবার হচ্ছে একটা বড় একটা বে বিজনেস একটা সেটেলমেন্ট আছে। ওখানে বার আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইয়ট আছে, ক্লাব হাউস, এভরিথিং। তো সেটা হচ্ছে ওর ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, অ্যা ওর বাবা মারা গেল এবং ওর বাবা মারা যাওয়ার পর সৎ বাবা হচ্ছে ওর আসল যে বায়োলজিক্যাল মাদার, ওকে বিয়ে করে। বিয়ে করার পর হচ্ছে পুরা ব্যবসাটা সেই দেখাশোনা করে। তো এই পর্যন্ত ঠিকই ছিল। এখন রিকির সৎ-বাবা রিকিকে কেন পাঠাইছে? একটা কাজে পাঠাইছে। কাজটা কি? কাজটা হচ্ছে একজন ভালো দক্ষ সাঁতারু জোগাড় করতে হবে। কিন্তু ভালো দক্ষ সাঁতারু কেন জোগাড় করতে হবে এটা রিকি জানে না। এবং রিকি যে ওর সৎ বাবাকে সেই জিনিসটা জিজ্ঞেস করবে, প্রশ্নটা জিজ্ঞেস করবে যে কেন লাগবে? সেই সাহসটুকু ওর নাই। কারণ রিকির সৎ বাবা ওকে প্রচুর টাইটের মধ্যে রাখে এবং প্যাদানির মধ্যে রাখে। এইখানে বলে রাখা ভালো। এরপর কথা বলতে, বলতে যেটা জানা যায় যে রিকি যেটা ধারণা করে যে রিকির মাকে, আসল মাকে আসলে রিকির সৎ বাবাই খুন করছে এবং খুন করে দেন হচ্ছে ও পুরা বিজনেসটার অন্যায়ভাবে দখল নিয়ে নিছে। তো এরকম একটা অবস্থা যখন এবং মোটামুটি যে ডেসক্রিপশন দিছে রিকি ছেলেটা ওর সৎ বাবার, তাতে বোঝা যায় যে হি ইজ আ ভেরি ইভিল ম্যান। তো অবশ্যই রানা এটা শুনছে। তো রানা শোনার পর এবং হচ্ছে রিকির অবস্থা দেখে এবং রিকি যেহেতু আসলে নিজের যেই মিজারেবল অবস্থাটা থেকে নিজেকে বের করতে পারতেছে না। এজন্য দেখা গেছে যে এজন্য ওরা যেটা করছে, এজন্য রানা এজন্য ঠিক করেছে যে সে হচ্ছে রিকির সাথে যাবে এবং ব্যাপারটা আসলে কি এটা একটু দেখে আসার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আসলে তখন কি হইল? যেহেতু রিকিকে একটা কাজে পাঠানো হইছে যে একজন ভালো এবং দক্ষ সাঁতারু লাগবে। তো তখন হচ্ছে যেটা হয় যে আ মাসুদ রানা ওকে অফার দেয় যে, "তোমার যেহেতু ভালো এবং দক্ষ সাঁতারু লাগবে এবং তুমি যেহেতু সেটা এখনো খুঁজে পাও নাই এবং যেহেতু তুমি খুব টেনশনের মধ্যে আছো যে একটা ভালো দক্ষ সাঁতারুকে নিয়ে না গেলে কি হবে?
সেক্ষেত্রে আমি সেই মানুষটা হয়ে যাইতে পারি। আমি ভালো দক্ষ সাঁতারু হিসেবে নিজেকে পরিচয় দিব এবং বলব যে আমি এত সালের অলিম্পিকে চ্যাম্পিয়ন ছিলাম এরকম সুইমিংয়ে এই। সো জিনিসটা ইনিশিয়ালি তোমার সৎ বাপ ধরতে পারবে না। এই তো গেল। সো বিভিন্ন কনভিন্সিং এর পর আসলে রিকিকে এই জিনিসটা বোঝানো সম্ভব হয় এবং তারপরে ওরা ঠিক করে যে আ না ওরা যাবে। তো যাওয়ার সময় রাস্তাঘাটে জিনিস যেটা হচ্ছে হিপিদের। হিপিদের জ্বালা যন্ত্রণা অনেক এবং হিপিদের কারণে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ হাইওয়েতে যায় না। হাইওয়েতে যায় না। সাধারণ মানুষজন চলাচল করলে দিনের বেলা করে। তো রাতের বেলা কারা যায়? শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সির কয়েকটা গাড়ি, তারাও সহজে বাইর হইতে চায় না। কারণ হিপিরা যেহেতু একসাথে থাকে ওরা কখন কি পাগলামি করে ফেলে, কোনো ঠিক ঠিকানা নাই, ওদের মাথার ঠিক নাই। সো কম বেশি সবাই হিপিদের জ্বালায় মানুষজন যাতায়াত, যোগাযোগ সেগুলোও কমায় দিছে। তো গেল। তো এখন হচ্ছে রাতের বেলা রওনা দিছে রানা আর রিকি হচ্ছে রিকিদের এলাকায় যাবে, রিকির ওই সেটেলমেন্টে যাবে। তো রাতের বেলা একটা গাড়ি দেখছে এবং গাড়িটাতে ওরা লিফট চাইছে। কিন্তু লিফট চাওয়ার পর ওরা খুব অবাক হয়ে দেখলো যে গাড়িটা একটা মেয়ে চালাচ্ছে এবং এই মেয়ে পুরাটা সময় হচ্ছে একা। তো মেয়েটা ওদের দুজনকে এবং ওরা ২ টা ছেলে ওদেরকে বলছে যে, "ওকে, তোমরা আসো। কিন্তু তোমাদের মধ্যে ড্রাইভ করতে পারো?" তো রানা বলছে যে, "পারে।" তো রানাও যেহেতু বলছে ড্রাইভ করতে পারে, তো তুমি তাহলে ড্রাইভ করো। ড্রাইভ করে তুমি আমাকে অমুক রুট পর্যন্ত নিয়ে যাও আর আমি ততক্ষণ ঘুমাবো। তো রানা হচ্ছে সেই প্রস্তাবে রাজি হইছে। তো মেয়েটা ছিল পিছনের সিটে আর সামনের সিটে আর প্যাসেঞ্জার সিটে পাশে ড্রাইভিং সিটের পাশে যে প্যাসেঞ্জার সিট ওইখানে বসছে রিকি, স্টিয়ারিং হুইলে তো রানা। এই গেল। তো এভাবে করে ওরা যেই জায়গাটাতে হচ্ছে মেয়েটাকে নামায় দেওয়ার কথা সেখানে হচ্ছে আবার একটা এরকম একটা ডাইন হোটেল আছে এরকম যেখানে হচ্ছে সবাই গ্যাপ নেয়। তো ওইখানে গেছে। ওইখানে যাওয়ার পর ওর তার আগে থেকেই রানা খেয়াল করতেছিল যে একটা গাড়ি ওদেরকে ফলো করতেছে এবং সেই গাড়িটাকে পরবর্তীতে ওই হোটেলে ওই রানাদের যে গাড়ি, রানা যে মার্সিডিজটা চালাচ্ছিল, রানা মার্সিডিজটা ফলো করছিল। আরেকটা যে গাড়ি যেটা রানা চালাচ্ছিল যেটাতে ওরা লিফট চাইছে, ওইটার কাছাকাছি থেমে তারপরে চলে গেছে। তো রানার চোখে কিছু একটা অস্বাভাবিক ধরা পড়ছে। রানা ১ম এ একা গেছে রিকিকে রাইখা এবং গিয়ে দেখে যে গাড়ির পিছনে ব্যাক ডালার মধ্যে একটা ডেড বডি এবং ডেড বডিটার মানে অবস্থা আ করুণ, ভয়াবহ বলা যায় এবং ডেড বডির পা ২ টা একদম সম্পূর্ণ পোড়া। এবং রানা আরো কিছুক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করল। এমনভাবে ঘাটাঘাটি করতেছে যাতে সাধারণ মানুষ না দেখে এবং সে দেখতে গিয়ে যেটা দেখলো যে ডেড বডির মাথার যে চুল সেটা আসলে নকল, সেটা পরচুলা। টান দিতে সেটা খুলে গেছে এবং খুলে যাওয়ার পর পরচুলার ভিতর থেকে ২ টা জিনিস পাওয়া গেছে। একটা হচ্ছে একটা চাবি আর সেকেন্ড হচ্ছে একটা নোট। সেই নোটটার মধ্যে কি লেখা? সেই নোটটার মধ্যে একটা ভেরি স্পেসিফিক একটা জায়গার নাম লেখা, একটা জায়গার পজিশন দেওয়া সেরকমই আপাতদৃষ্টিতে মনে হয়। আর একটা সময়ের কথা ওখানে লেখা। একটা জায়গা, একটা সময়। যেগুলো আসলে রানার কাছে অবশ্যই কোনো সেন্স মেক করতেছে না। আর একটা চাবি। তো ও ২ টাই রেখে দিল। তারপরে হচ্ছে রিকিকে এই জিনিসটা পরে খুলে বলল। তো রিকি তো একটু ভীতু টাইপের, নার্ভাস টাইপের, ইন্ট্রোভার্ট সবকিছু মিলায় খুব একটা চালু না। সো রিকি খুবই ভয় পায়। তো ভয় পাওয়ার পর যেটা হয় যে ওরা আস্তে করে ওই ক্রাইম সিন ওই গাড়িটাকে ওইভাবে রেখে ওরা চলে আসে। রানা অনেক মাথা খাটায় এবং এই রানার প্রচুর পরিমাণে এই ব্রেইন স্টর্মিং এবং রানার এই আ বুদ্ধিমান কিছু তার কার্যকলাপ এবং চালাকির কারণে পুলিশ এই ঘটনাটার সাথে যে এই যে একটা মার্ডার হইছে, এই মার্ডারের সাথে ওদেরকে লিঙ্ক করতে পারে না। এরপরে হচ্ছে ওইখানে গিয়ে রিকির সৎ বাবার সাথে হচ্ছে রানার একটা খুব মানে দুর্দান্ত একটা স্ট্যান্ড অফ হয়। রিকির সৎ বাবা রানাকে কোনো ওয়ার্নিং না দিয়ে বেশ কয়েকবার অ্যাটাক করছে রানাকে এবং রানা প্রত্যেকটা অ্যাটাক তো ঠেকাই দিছে। সেই সাথে হচ্ছে রিকির সৎ বাবাকে বেশ ভালোভাবে ২-৩ টা কঠিন মাইর দিতে পারছে। তো এটা দেখে রিকি আর ওই জায়গায় যে আরেকজন যে আছে হেল্পিং হ্যান্ড তারা একটু অবাক হইছে এবং তারা একটু বিরক্ত হইছে এবং তারা একটু ভয়ও পাইছে। তো সব মিলায় এরকম অবস্থা এবং এরপর আস্তে দেখা গেল যে এখানে হচ্ছে ড্রাগস ওয়ার, ড্রাগের ব্যাপার চলে আসছে, অর্গানাইজড ক্রাইম চলে আসছে, নারকোটিক্স বিজনেস চলে আসছে এখানে এবং এখানে হচ্ছে একটা সুন্দরী একটা বোমশেল টাইপের একটা মহিলা থাকে এবং মহিলার সাথে মহিলার একটা সোফার থাকে। ওরাও হচ্ছে জিনিসটাকে আরো বেশি ঘোরালো করে তোলে। আবার পুলিশ তো একটা ডেড বডি পাইছে এবং যেই ডেড বডিটা রানাদের উপর দিয়ে গছায় দেওয়ার কথা ছিল। এইখানে আরেকটা ভালো কথা। যেই গাড়িটার মধ্যে ওই ডেড বডিটা ছিল, যখন ডেড বডিটা রানা আবিষ্কার করলো, তার আগে ওই মেয়েটা, যেই মেয়েটার কাছ থেকে ওরা লিফট নিছিল, সেই মেয়েটা কিন্তু উধাও হয়ে যায়। ওই মেয়েটা কই আছে না আছে কেউ জানে না। সো ওই মেয়েটাকে এটা একটা বড় প্রশ্ন এবং ওই মেয়েটা কোথায় লুকায় গেল? ওদের আসলে কি প্ল্যান ছিল? এইটা একটা বড় প্রশ্ন। এবং রানারও হচ্ছে মাথা গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে এই কারণে যে
অ্যাকর্ডিং টু রানা যে কেউ একজন ভাবছে যে তারা চালাক, আমি বোকা এবং এটা ভেবে আমার উপর একটা সুযোগ নিতে চাইছে। যারা এই সুযোগটা নিতে চাইছে তাদেরকে আমি ছাড়ব না, তাদেরকে আমি একটা কঠিন শিক্ষা দিব। এই তো গেল এটা। এইটার পর যেটা দেখা গেল যে এরপর আসলে আরো অনেক কিছু, যেটা বলছিলাম যে সেই ডেড বডিটা ইভেনচুয়ালি পুলিশ খুঁজে পায় এবং পুলিশ হচ্ছে এই পুরা মার্ডারটাকে আসলে বিভিন্নভাবে লিঙ্ক আপ করার চেষ্টা করে এবং একজন আছে ডিটেকটিভ যে আসলে খুবই সন্দেহপ্রবণ পুলিশ ডিটেকটিভ, সে প্রায় রানাকে ধরেই ফেলবে এরকম একটা অবস্থা। এবং এর মধ্যে রিকির যে সৎবাপের হচ্ছে একটা মেয়ে আছে নিনা, সে মেয়েটাও হচ্ছে যথেষ্ট যৌন আবেদনময়ী এরকম একটা অবস্থা। বয়স কম এবং সে জানে নিজের রূপের ব্যাপারে, নিজের যেসব সৌন্দর্য সম্পদ আছে এবং সেগুলো সে আসলে ব্যবহার করতে সচেতন এবং ব্যবহার করতে কোনো কার্পণ্য করতে সে রাজি না। এরকম কিছু বিষয়। রানার সাথে ১ম এ হচ্ছে মেয়েটা রানাকে একদমই পাত্তা দেয় নাই। কিন্তু পরে একসময় গিয়ে রানাকে পাত্তা দেয় এবং এরপর যেটা হয় যে মেয়েটা বারবার শুধু মানে রানাকে প্রেমের ফাঁদে ফেলানোর ট্রাই করলো এবং তারপর রানাকে বারবার শুধু শেলডন আইল্যান্ডে নিয়ে যেতে বলছিল। শেলডন আইল্যান্ডটা কি? শেলডন আইল্যান্ডটা হচ্ছে রিকিদের যে বাসা, সে বাসা থেকে কিছুটা দূরে একটা দ্বীপ, আ এবং সেখানে হচ্ছে পানি এবং হচ্ছে কিছু খাড়ি আছে, কিছু পাথুরে ক্যানিয়ন-ট্যানিয়ন এবং এগুলোর ফাঁকে হচ্ছে পানি চলাচল করে এবং বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে হচ্ছে পানি থাকে না। সো তখন ওই দিক দিয়ে কিছু ফাঁক-ফোকর এবং প্রাকৃতিক যেসব খাদ বা গিরিখাত, ক্যানিয়ন এগুলা আছে, গুহা আছে, সেগুলার ভিতর দিয়ে চলাচল করা যায়। কিন্তু সেটা বছরের সব সময় যায় না। বছরের নির্দিষ্ট একটা সময় যখন পানি কম থাকে। সো একটা উইয়ার্ড একটা দ্বীপ। তো রানা বারবার জিজ্ঞেস করে নিনাকে যে ওই দ্বীপের মধ্যে কি আছে? ওই শেলডন আইল্যান্ডে কি আছে? কিন্তু নিনা বলে না। তো এই মোটামুটি হচ্ছে অবস্থা। এরপর আস্তে জিনিসটা আরো জটিল হইতে থাকে এবং মানে রানা এবং রানার যে অ্যান্টি পার্টি তাদের মধ্যে একটা বুদ্ধির খেলাও চলতে থাকে। সব মিলিয়ে হচ্ছে এটা দুর্দান্ত। মাথা খাটানোর অনেক জায়গা ছিল। দুর্দান্ত রহস্য এবং বেশ টাইট রহস্য। কলেবরে ছোট বইটা। তবে কলেবরে ছোট হলেও একেবারেও ছোট বলব না। যেরকম আছে তাতে আসলে খুব একটা খারাপ লাগে নাই। বেশ উপভোগ্য মনে হইছে বা কাহিনীটা যে হুট করে শেষ হয়ে গেছে এরকমও মনে হয় নাই। এই একটা বিষয়। আর হচ্ছে রাইটিং এর কথা তো আর কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেবার যথেষ্ট সাবলীল সুখপাঠ্য লেখনী। এই তো গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে যে রানা কাইন্ড অফ রানা তো তখনও হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট রানাকে ব্যক্তিগতভাবে চিনে বা রানা হচ্ছে এর আগে হাজারবার পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে বা রানা হচ্ছে নুমার অনারারি প্রজেক্ট ডিরেক্টর। এইসব কোনো কিছু নাই। একটা ছোট শহরে একটা ছোট জায়গায় রানা গেছে এবং রানা যাওয়ার পর সেখানে হচ্ছে নিজের পরিচয় গোপন করে সে হচ্ছে ওইখানে বেশ কিছু শয়তান লোক আছে, কিছু অপরাধী আছে। ওদের সাথে সে একটা মাইন্ড গেম এবং সে একটা বুদ্ধির খেলা খেলছে। এবং সেই বুদ্ধির খেলায় আসলে কে কিভাবে জিতে সেটাও একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে আপনারা এই বইটা পড়ে বললে জানতে পারবেন। আ তো সব মিলিয়ে হচ্ছে এটাকে একটা বেশ উপভোগ্য আ রানা সিরিজের একটা বই হিসেবেই আমি রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটাকে আমি বলব যে ক্রিমিনালি আন্ডাররেটেড। কারণ এই বইটা নিয়ে খুব একটা আলোচনা হয় না বা হইতে আমি দেখি নাই। সো সব মিলে আপনারা যারা এখনো পড়েন নাই তারা পড়তে পারেন। যারা হচ্ছে একটা ভালো জমজমাট রহস্য কাহিনী, সাথে সাসপেন্স এবং একটুখানি থ্রিল এগুলো পছন্দ করেন তাদের কাছে আশা করি 'মৃত্যু ফাঁদ' বইটা খুব ভালো লাগবে। হ্যাপি রিডিং।